অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব আমাদের বাংলাদেশের ইতিহাস ৪৭ থেকে যদি শুরু করেন, শেরেবাংলা ফজলুল হক, সরওয়ার্দী, ভাসানী, বঙ্গবন্ধু, এদের কিন্তু অস্বীকার করা যাবে না। এটার ইতিহাসের ফাউন্ডিং ফাদার্স লেভেলে তারা আছেন। একটি রোডম্যাপ আমাদের দরকার এবং একটা সংস্কারও দরকার। তবে একটি কথা বলতে হবে, আমি যে সেই ৭১ থেকে শুরু করেছিলাম, দেখেন ৭১-এ ইতিহাসে যার যার জায়গা যেখানেই জায়গা থাকা দরকার সেখানেই থাকবে, এইটা সত্যি কথা। আমি কিংবা আমাদের মতো যারা চিন্তা করছি, আমরা মনে করি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে সমন্বয় করে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। সংবিধানকে ছুঁড়ে না ফেলে দিয়ে এই সংবিধানকে আপনি কারেকশন করেন না। কথা দিয়ে শুরু করতে চাই যে জেনারেল ওয়াকার যে একটা স্টেক হোল্ডার, এখান থেকে আমি আলোচনাটা সূত্র করতে চাই। জেনারেল ওয়াকার না, আমি বলবো যে সেই দুঃখিত, সেই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যতগুলো বাংলাদেশের গতিপথ কিংবা ইতিহাসের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে যত পরিবর্তন হয়েছে, এই সেনাবাহিনী, আমাদের ন্যাশনাল আর্মি, মুক্তিযুদ্ধে গড়ে ওঠা দিস আর্মি, তারা একটা স্টেক হোল্ডার, তারা একটা সামাজিক শক্তি হিসাবে আছে। আপনি দেখেন যেটা রেজিস্ট্রার আশরাফুল ইসলাম সাহেব বলার চেষ্টা করেছেন, যে দেখেন যে ৭১ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমি ৭১ সনের ১০ম শ্রেণীর ছাত্র হিসাবে আমি চানখারপুলে থাকতাম। আমি ৭ই মার্চের ভাষণ আমি নিজ কানে শুনেছি, আমি উদ্বেলিত হয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে। এবং এটাও ঠিক যে শেখ মুজিবুর রহমান সেদিন ৭ই মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেটা একটা স্বাধীনতার মানে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি আলোচনা চালিয়ে গিয়ে ২৫শে মার্চে ২৬শে মার্চের ভিতর উনি পাকিস্তানের কারাগার বরণ করে নিয়েছিলেন। এবং জাতির পক্ষ থেকে সেদিন বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে আমাদের মেজর জিয়া, অখ্যাত একজন সৈনিক, সেদিন ঘোষণা দিয়েছিলেন, I, Major Jia, do hereby declare of the independence of Bangladesh on behalf of the great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু ইতিহাস। আমি তখন যেহেতু এখানে আপনাদের অনেকের চেয়ে যেহেতু আমি অগ্রজ, এই নির্মোহ অবস্থান থেকে ইতিহাসটা বলতে হবে। অ্যাকচুয়ালি এই সেনাবাহিনীর কথাটা টানলাম কেন, আপনি ধরেন ৭১-এ অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব আমাদের বাংলাদেশের ইতিহাস ৪৭ থেকে যদি শুরু করেন, শেরেবাংলা ফজলুল হক, সরওয়ার্দী, ভাসানী, বঙ্গবন্ধু, এদের কিন্তু অস্বীকার করা যাবে না। এটার ইতিহাসের ফাউন্ডিং ফাদার্স লেভেলে তারা আছেন। এবং সেই সময় কিন্তু চূড়ান্ত পরিণতি, মুক্তিযুদ্ধে আমরা যে ঝাঁপিয়ে পড়েছিলাম ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমরা যে এই ৫৬,০০০ বর্গমাইল বিশিষ্ট যে মানচিত্রের আলপনা এঁকেছিলাম, এটা মুক্তিযুদ্ধের সেদিনকার আমাদের সেই আবেগের জায়গাটা আছে। তাই আমি যে কথা বলতে চাই, তারপরে এটা ঠিক শাসক হিসেবে শেখ মুজিবুর রহমান, আমি বলবো যেটা আপনারা এখানে বলেছি, অনেক জায়গায় বলি, উনি বাকশাল করে, উনি গণতন্ত্রকে হত্যা করে উনি নিজেই রাজনৈতিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প জায়গা ছিল না, যে কারণে ৭৫-এর বিয়োগান্ত পরিণতি তাকে করতে হয়েছে। সেখানেও সেনাবাহিনীর ভূমিকা ছিল। আপনি ৭৫-এর ৭ই নভেম্বরে, ৩রা নভেম্বর কিংবা ৭ই নভেম্বর সেনাবাহিনীর ভূমিকা ছিল। এবং ৭ই নভেম্বর এই দেশের ইতিহাসে কিন্তু একটি অনন্য একটি দিন, যে দিনকে আপনি অস্বীকার করতে পারেন না। সিপাহী জনতা সেদিন বেরিয়ে এসেছিল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, সেনাবাহিনী সেদিন একটি ভূমিকা পালন করেছিল। আমি এই ইতিহাসটা দিচ্ছি কেন, এটা আপনাদের বুঝতে হবে। তারপর ধরেন ৮১-তে বৈধভাবে হোক অবৈধভাবে হোক, লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলেন, করে তিনি ৯ বছর দেশ শাসন করেছিলেন। এবং ৯০-তে যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনে ছাত্ররা আন্দোলন করেছিল, ছাত্ররা গণ অভ্যুত্থান দাবি করে। কিন্তু এটা সত্যি কথা, সেদিন যদি জেনারেল নুরুদ্দিন যদি জেনারেল এরশাদকে পাশে থাকতেন, কিংবা ওনাকে যদি না বলতেন যে সলভ ইট পলিটিক্যালি, আমরা সেনাবাহিনী জনগণের কাছে করতে পারবো না, তাহলে কিন্তু হয়তোবা এরশাদ সাহেব আরো কিছুদিন টিকে যেতেন। এটা হলো ইতিহাস।
সুতরাং এখানেও সেনাবাহিনী স্টেক হোল্ডার হিসাবে একটা ভূমিকা পালন করেছে। তারপরে ধরেন 111 আসছে, সেখানে সেনাবাহিনীর ভূমিকা ছিল। এরা সেনাবাহিনীর ভূমিকাটা ছিল, তাদের ভূমিকা নিয়ে তর্ক বিতর্ক কিংবা সমালোচনা আলোচনা থাকবেই, সেটাও ছিল। এই যে 15টা বছর 14, 18, 24 একটা নির্বাচন হয়েছে, এটাও যেমন সত্যি কথা যে এই সেনাবাহিনীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কে ম্যানেজ করে আওয়ামী লীগ যে ক্রিপ্টোক্রেসি কিংবা একটা যে তাদের একটা করেছিল, এটাকে কি বলে, লুটেরা তন্ত্র, সেখানে সেনাবাহিনীর আমলারা ছিলেন, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা ছিলেন, জেনারেল তারেক সিদ্দিকী সহ, জেনারেল আজিজ সহ, এরকম অনেকের নাম বলা যাবে। তো এইবার জেনারেল ওয়াকারকে এইটুকু তো ধন্যবাদ দিতে হবে, সে কিন্তু একটা কাজ করেছে যে সে জনতার বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে প্রথম দিকে আদেশ পালন করলো, 3 তারিখের পর থেকে কিন্তু তার এইটা ঘুরে গেছে, এবং তারই এই ভূমিকার কারণে আমরা কিন্তু দেখেন আপা, আপনার মনে আছে, আমি আপনার এখানে কিন্তু শোতে ছিলাম 3 তারিখে বলেছিলাম আপনার যে 72 ঘন্টার মধ্যে একটা পরিবর্তন, হতাশান্য একটা রক্তপাত হবে। আমরা কিন্তু তখন ভেবেছিলাম একটা পরিবর্তন হবে, এটা সবাই ভাবছিল, কিন্তু এইভাবে উনি দেশ থেকে পালিয়ে যাবেন কিংবা তাকে পাঠিয়ে দেওয়া হবে, আমি এই তর্কে যাচ্ছি না। তাকে পালিয়ে যাওয়া অথবা সেফ এক্সিট দেওয়া এটা অন্য আলোচনা। উনি যে চলে গেলেন এটা কেউ ভাবে নাই, কিন্তু আমি মনে করি যদি তাকে পাঠিয়ে দেওয়া হয় অথবা পালিয়ে যাওয়ার সুযোগও দেওয়া হয়, তাহলে আপনি এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ সেদিন জনতার যে উত্তাল তরঙ্গ ছিল, ছাত্রদের যে উন্মাদ কিংবা রক্তের যেভাবে তাদের প্রতি অন্যায় করা হয়েছে, ছাত্রদের প্রতি যেভাবে হত্যা করা হয়েছে, সেই মুহূর্তে যদি গণভবন ঘেরাও করলে সেনাবাহিনীও সেদিন কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না, এটাই কিন্তু বাস্তবতা। অর্থাৎ আপনি কথাগুলি বললাম এই কারণে, আজকে ধরেন কোন রাজনৈতিক নেতৃত্বে কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, আর সেটাকে চূড়ান্ত পরিণতি দিয়েছে আমাদের এই সেনাবাহিনী। সুতরাং এই সেনাবাহিনীকে আজকে আমরা আমাদের ন্যাশনাল আর্মি ভাবতে চাই, তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। এনাফ ইজ এনাফ। আজকে আমরা রাজনীতিবিদদের যেমন অর্জন আছে, রাজনীতির ব্যর্থতাও আছে, সেই ব্যর্থতাকে আজকে আত্মসমালোচনা করে আমাদের যার যে দায় আছে, আমি মনে করি, আমি তো ধরেন জাতীয় কিন্তু এই সেনাবাহিনী তো আপনার 626 জন ছিল বলেছে, কিন্তু এরপরে কোথায় গেল সেটা কিন্তু আর ক্লিয়ার করেনি উনি। না না, সেটা তো অবশ্যই আমি 617 জনকে উনি ছেড়ে দিয়েছে, এটা উনি দিতে পারে কিনা। আমি একটা কথা বলি, 626 জন হোক আর 660 জন হোক, যে সংখ্যাই হোক, এদেরকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল, এদেরকে আমি যদি উল্টো ভাবে বলেন এদেরকে জীবন রক্ষা করেছে, আবার পাল্টা প্রশ্ন আছে, ঠিক আছে জীবন রক্ষা করেছে, ভালো করেছে, কয়েকজনকে সালমান রহমান সাহেবদেরকে নাটক সাজিয়ে গ্রেপ্তার দেখানো হলো, আবার বেলজিয়ামে পররাষ্ট্রমন্ত্রীকে মাহমুদুল হাসানকে পাঠিয়ে দেওয়া হলো, এই যে কোশ্চেনগুলি তো আছেই, এবং সেখানে বলা হয় যে অনেককে ম্যানেজ করে টাকা পয়সার বিনিময়গুলি করা হয়েছে। তো এইগুলি যেহেতু প্রমাণ আমার কাছে আপার নেই, এগুলি কথা তো এখানে বলে লাভ নাই। কথা হলো যে তাদেরকে কিছু ঢাকায় আছে, কিছু গ্রেপ্তার হয়েছে, কিছু কলকাতায় চলে গেছে, কিছু বাইরে চলে গেছে, যে একটা সহযোগিতা তো ছিল, এটা বুঝার মানে এটা বুঝতে বাকি নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই সেনাবাহিনী, মুস্তাফিজ ভাই এখানে আছেন, উনি যেহেতু একজন সাবেক সেনা কর্মকর্তা, উনি ভালো করে বলতে পারবেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বলতে চাই, এই সেনাবাহিনীকে আমাদের ন্যাশনাল আর্মি হিসেবে দেখতে চাই। এই সেনাবাহিনীর ভিতরেই যখন উপরের লেভেলে ষড়যন্ত্র হয়েছে, এই কিন্তু সেনাবাহিনীর নিচু লেভেল থেকে কিন্তু রিয়াকশন হয়েছে 7ই নভেম্বরে। এইবারও 4 আগস্টে যখন সেনা সদরে মিটিং হয়েছিল, এই মিড লেভেল থেকে, নিচু লেভেল থেকে যখন রিয়াকশনটা আসছে যে না আমরা আর জনগণের এগেইনস্টে আমরা গুলি ছুড়বো না, তখনই কিন্তু পরিবর্তনটা হয়েছে। সুতরাং এই সেনাবাহিনী আমাদের গর্বের দল। আগামীতে নির্বাচনটা যাতে হয়, সুনির্দিষ্ট একটি রোডম্যাপ আমাদের দরকার এবং একটা সংস্কারও দরকার। তবে একটি কথা বলতে হবে, আমি যে সেই 71 থেকে শুরু করেছিলাম, দেখেন 71-এ ইতিহাসে যার যার জায়গা, যেখানেই জায়গা থাকা দরকার সেখানেই থাকবে। এইটা সত্যি কথা যে বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চ 25শে মার্চ পর্যন্ত তার যে ভূমিকা ছিল, এটা তো অস্বীকার করার উপায় নাই, উনি আলোচনা চাইছেন। তবে এটা সত্যি কথা, নির্ভুল অবস্থা থেকে বলতে হয়, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে
বাংলাদেশ স্বাধীন হোক, এটা তো উনি চান নাই। কিন্তু তারপরও তাকে তো সেই জায়গাটা দিতে হবে যে উনি যে ৭ই মার্চ পর্যন্ত এই জেল খেটেছেন, আন্দোলন করেছেন, এটা তো অস্বীকার করার উপায় নাই। আমার কথা হলো কি, যার যতটুকু স্থান আমরা তাকে দিব। এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর দিতে রহমান হবে। দেশে ফিরে এসে উনি ওনার কারণে কিন্তু ইন্ডিয়ান আর্মি এখান থেকে চলে গেছেন। এটাও তো ইতিহাস। এটা তো শুধু মুস্তাফিজ ভাই কিংবা সেনাবাহিনীর লোকেরা বলবে কেন, আমরা যারা আম পাবলিক এই ইতিহাসটা তো আমরা জানি যে শেখ মুজিব না থাকলে আজকে ইন্ডিয়ান আর্মি হয়তোবা এখানে থেকে যেত। এবং উনি ওয়াইসিতে গিয়েছিলেন ইন্ডিয়ান কথা না শুনে, তাকে সেই খেসারত দিতে হয়েছে। তো যাই হোক, শেখ হাসিনা যা দিয়েছে ভারতকে, শেখ মুজিবুর তাও দেয় নাই। শেখ হাসিনা অনেক দিয়েছে, সে নিজেই বলেছে আমরা ভারতকে যা দিয়েছি অনেক দিয়েছে। যাই হোক, আমি প্রসঙ্গে আসতে চাই যে আজকে আপনি যেটা বলেছেন ছাত্ররা আমাদের, সমস্যাটা কোথায় হয়েছে জানেন? সমস্যাটা হয়েছে যে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমাদের চেতনায় আমাদের মুক্তিযুদ্ধ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, একটা মূল্যবোধে বিশ্বাস করি। সেদিনকে আমাদের ন্যায্যতা, সাম্যতা, সুবিচার, সামাজিক সুবিচার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু আমরা সেদিন মুক্তিযুদ্ধ করেছিলাম। এই লক্ষ্যকে সামনে নিয়ে সংবিধান রচনা করা হয়েছিল। সেই সংবিধানকে হ্যাঁ, জি কিছু বলছেন? বলছি শেষ করবেন প্লিজ। জি জি, আমাকে আর 1 মিনিট সময় দিবেন, 1 মিনিট। আমি সেই সংবিধানকে ধরেন কাটাছেঁড়া হয়েছে 17 বার। সেই সংবিধানকে শেখ মুজিবুর রহমান ৪র্থ সংশোধনীর মাধ্যমে আপনার করা হয়েছে, এই একদলীয় করা হয়েছে। এগুলি তো ইতিহাস। পরবর্তীতে এই 14, 18, 24-এ এটাকে এমন ভাবে করা হয়েছে, যেটা মুস্তাফিজ ভাই বললেন, পিনাকি দা নাকি বলছে যে ওই মুঘল সম্রাটদের সময় কিংবা আগে রাজাদের যে ক্ষমতা ছিল, এই সংশোধনীর মাধ্যমে প্রাইম মিনিস্টারকে এত এত ক্ষমতাশালী করা হয়েছে যে সুতরাং এই সংবিধানের কার্যকারিতা সেভাবে থাকে না। তবে এই ছুঁড়ে ফেলে দেওয়ার প্রশ্নে আমি বলবো যে এখানে একটা আবেগের জায়গা আছে। আমি কিংবা আমাদের মতো যারা চিন্তা করছি, আমরা মনে করি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর আকাঙ্ক্ষাকে সমন্বয় করে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলতে হবে। সংবিধানকে ছুঁড়ে না ফেলে দিয়ে এই সংবিধানকে আপনি কারেকশন করেন না কেন? অসুবিধাটা কি? এই সংবিধানে আজকে যে জায়গাটায় স্বৈরাচারী ব্যবস্থা ছিল, আমরা যদি সংশোধনী এনে সেগুলি যদি করা হয়, কারণ দেখেন যে ভুলটা মোসাদ্দেক ভাই অবশ্য বলে গেছেন, ভুল তো প্রথমে হয়েছে। প্রথমে যদি বিপ্লবী সরকার বলতো তাহলে তো আর রাষ্ট্রপতি নিয়ে বিতর্ক হয় না, কিংবা সংবিধান সংশোধনের কথা হয় না, সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা হয় না। কিন্তু যেহেতু সেটা হয় নাই, এখন আপনাকে এটাকে একটা লিগালাইজ ওয়েতে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি শেষটা এই পর্বে এইভাবেই করতে চাই যে ছাত্রদেরকে ডিজেফাই দিয়ে যে সংগঠন করার কথা বলছেন, আমি এই পয়েন্টটা বলি শেষ করব। দেখেন, এই ডিজিএফআই তারাতে তো 111 থেকে আরম্ভ করে এই সময় অনেক রকম তারা অন্যায়ভাবে তাদের সহকর্মীদের তারা প্রশ্নবিদ্ধ করেছে, অত্যাচার করেছে, রাজনৈতিক কর্মীদের করেছে। এইটার একটা বিহিত হওয়া দরকার, এটার একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা দরকার। তবে দেখেন, জেনারেল জিয়া একজন দেশপ্রেমিক ব্যক্তি, এটা অস্বীকার করার উপায় নাই। উনিও তো কিংস পার্টি করেছিলেন, উনি তো ক্ষমতা থেকে বিএনপি করেছিলেন। জেনারেল এরশাদ উনি ক্ষমতা থেকে কিংস পার্টি করেছিলেন। আবার মঈনুদ্দিন ব্রিগেডের বাড়ির সময় তারা চেষ্টা করেছিল ফেরদৌস কুরেশিকে দিয়ে সে পার্টি করার, কিন্তু সেটা সাকসেস হয় নাই। শেখ হাসিনার সময় এই ডিজিএফআই, ডিজিএনএসআই, জেনারেল জুবায়ের এবং ওই ডিজিএফআই যিনি ছিলেন, এরাও তো চেষ্টা করছে বিএনএম এবং তৃণমূল বিএনপি তৈরি করার মধ্য দিয়ে। সুতরাং এই আজকে এটা কি বলবো, আর্মির এই ডিজিএফআই দিয়ে তাদের সফলতাও আছে, তাদের ব্যর্থতাও আছে। এখন ব্যর্থতা যারা আছে, আমি সেই ব্যর্থ দিকে না গেলাম। ডিজিএফআই যদি দেশের স্বার্থে, আমি একদিন ওই আওয়ামী লীগ থাকতেই বলতাম যে আমাদেরকে বলতো যে আপনারা তো ক্যান্টনমেন্টের, বিএনপি আলাদাকে বলতো ক্যান্টনমেন্টের জন্ম আপনাদের। তাই আমি বললাম যে এখন যে আওয়ামী লীগের সময় আমি বলতাম, আওয়ামী লীগের নেতারা যখন থাকতো, আমি বলতাম যে আপনারা যে এখন গণতন্ত্রের সবকদারি ভুয়া ভোটে নির্বাচিত হয়ে আসছেন, এখন ডিজিএফআই কে ব্যবহার করছেন না, এখন ডিজিএনএসএ কে ব্যবহার করছেন না, এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রধান সেনাপতি নিয়োগ করছেন না, করে আপনাদের মতো করে আপনারা যা ইচ্ছা তাই করাচ্ছেন না, তারা সেই উত্তর ঠিক মতো দিতে পারে না। তা আমি যেটা বলছিলাম যে ডিজিএফআই যেহেতু একটা প্রতিষ্ঠান, আমাদের গর্বের সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান, তারা তাদের কাজ করবে এবং সেই জায়গাটায় তাদের একটা লাইন থাকা দরকার। এখন ছাত্রদের প্রোটোকলের কথা বলবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা তাদের রাইট আছে, যে কেউ সাংবিধানিকভাবে
যে কেউ দল করতে পারে, দল করুক, অসুবিধা কি। এবং তারেক জিয়াও তো ওয়েলকাম করছে যে ঠিক আছে, যদিও বিএনপির অনেকের আপত্তি আছে, অনেকভাবে কথা বলছে, তারা 6 মাসের মধ্যে নির্বাচন চায়। 6 মাসের মধ্যে নির্বাচন কিভাবে সম্ভব? এটা তো একটা প্রয়োজনীয় সংস্কার হইতে হবে। সেখানে যেটা আপনার এখানে আমি আগেই বলছি যে এই বছরের ডিসেম্বরের 25 সালের ডিসেম্বর অথবা 26 সালের প্রথমার্ধে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 4টা মাস হলো নির্বাচনের মৌসুম। এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা বাংলাদেশে সবগুলি অধিকাংশ ইলেকশন এটা হয়েছে। তো আমি শেষে এইটাই বলতে চাই যে আমরা দেশটাকে ঐক্যবদ্ধ রেখে, অনেক ষড়যন্ত্র আছে, আধিপত্যবাদী ষড়যন্ত্র আছে, এবং জেনারেল ওয়াকার সম্পর্কে যেটা আমাদের বেগম জিয়ার সাথে দেখা করেছেন, উনি যদিও বলা হয়েছে সৌজন্য সাক্ষাৎ, আমি মনে করি যে নিশ্চয়ই কিছু মেসেজ ওনার পক্ষ থেকে উনি দিয়েছেন বেগম জিয়াকে, এবং বেগম জিয়ার মতামতটা উনি নিয়েছেন, এবং উনি যে ভূমিকাটা পালন করার চেষ্টা করেছিলেন 5ই আগস্টে, এখন নিশ্চয়ই বেগম জিয়ার সাথে যোগাযোগ করে উনি একটা সমন্বয়ের চেষ্টা করছেন বলে আমি মনে করি। এটা আমার বিশ্লেষণ, আমার বিশ্লেষণে ভুলও থাকতে পারে, গ্রহণ করা বর্জন করা আপনাদের ব্যাপার। সুতরাং এখানে একটা ম্যাচ মেকিং, কারণ যে মোস্তাফিজ একটা বলেই গেলেন যে স্টেক হোল্ডার, সে এবং স্টেক হোল্ডার কেন, এটার ইতিহাস তো আমি বললামই যে সেনাবাহিনী সবসময় স্টেক হোল্ডার। অসংখ্য ধন্যবাদ। আমি আপাতত এখানে শেষ করছি।